এখানে আপনি দেখুন আমরা 47টা প্রসেসকে, এটা পিএমবক গাইডেরই 61 পেজে আপনি পাবেন 5th এডিশনের। এখানে দেখুন হরাইজন্টালি প্রসেস গ্রুপগুলো লেখা আছে। ইনিশিয়েটিং প্রসেস গ্রুপ, প্ল্যানিং প্রসেস গ্রুপ, এক্সিকিউটিং প্রসেস গ্রুপ, মনিটর অ্যান্ড কন্ট্রোলিং প্রসেস গ্রুপ, ক্লোজিং প্রসেস গ্রুপ। এবং এদিকে ভার্টিক্যালি নলেজ এরিয়াগুলো লেখা। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন্টিগ্রেশন পিএমবকের 4 নম্বর চ্যাপ্টার। 1, 2, 3 বলেছিলাম ফ্রেমওয়ার্ক, আমরা এখন 3 নম্বরে আছি। 4 নম্বর থেকে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট শুরু হয়েছে। 5 নম্বর স্কোপ ম্যানেজমেন্ট, 6 নম্বর টাইম ম্যানেজমেন্ট, 7 নম্বরে কস্ট ম্যানেজমেন্ট, এভাবে 13 পর্যন্ত স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। এখন কোন নলেজ এরিয়াতে কোন প্রসেস গ্রুপ কিভাবে ইনভলভড সেগুলো লেখা আছে। যেমন প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টে দেখুন ডেভেলপ প্রজেক্ট চার্টার, ইনিশিয়েটিং এ আছে ডেভেলপ প্রজেক্ট চার্টার। প্ল্যানিং প্রসেস গ্রুপে আছে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এক্সিকিউশনে আছে ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক। মনিটর কন্ট্রোলে আছে 2টো। ক্লোজিং এ আছে ক্লোজ প্রজেক্ট অর ফেজ। মোট 6টি। এই 6টি প্রসেস প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন্টিগ্রেশনে এবং কোন প্রসেস গ্রুপে তারা পড়েছে এই প্রসেসগুলো সেগুলো আপনি দেখতে পারবেন। যেমন ইনিশিয়েটিং এ ডেভেলপ প্রজেক্ট চার্টার পড়েছে, প্ল্যানিং এ ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান পড়েছে। যেমন প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট, এখানে মোট 6টা প্রসেস, ইনিশিয়েটিং এ কোনো কিছু নেই। প্ল্যানিং এ আছে 4টি, প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট, কালেক্ট রিকোয়ারমেন্টস, ডিফাইন স্কোপ, ক্রিয়েট ডব্লিউবিএস। এক্সিকিউশনে কোনো কিছু নেই। মনিটর কন্ট্রোলে আছে ভ্যালিডেট স্কোপ, কন্ট্রোল স্কোপ, 2টি, মোট 6টি। টাইম ম্যানেজমেন্টে 7টি আছে। এভাবে সমস্ত প্রসেস গ্রুপ নলেজ এরিয়া অনুযায়ী সাজানো, ফুল টেবিল এটা। ইনিশিয়েটিং এ তাহলে আমি বলতে পারি ইনিশিয়েটিং প্রসেস গ্রুপে 2টি প্রসেস, একটা আসছে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট থেকে ডেভেলপ প্রজেক্ট চার্টার, আরেকটা আসছে একদম শেষে দেখুন প্রজেক্ট স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের আইডেন্টিফাই স্টেক হোল্ডার্স। আমি যদি প্রসেস চিন্তা করি ডেভেলপ প্রজেক্ট চার্টার থেকে যে আউটপুটটি বের হবে সেটি আইডেন্টিফাই স্টেক হোল্ডারের ইনপুটে যাবে। এরপরে প্ল্যানিং প্রসেস গ্রুপ 24টি প্রসেস আছে এখানে। দেখুন স্কোপ ম্যানেজমেন্ট থেকে 4টি, ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের 1টি, টাইম ম্যানেজমেন্টের 6টি, কস্ট ম্যানেজমেন্টের 3টি। নলেজ এরিয়ার প্ল্যানটা কিভাবে করবেন, আপনি কাজটা কিভাবে করবেন, হাউ ইউল ডিল উইথ কস্ট, আপনি বাজেট করবেন, বাজেটটা কিভাবে কন্ট্রোল করবেন থ্রু দ্য প্রজেক্ট, এস্টিমেশনটা কিভাবে করবেন, কোয়ালিটি, আপনি প্রজেক্টে কিভাবে কোয়ালিটি মেনটেন করবেন, হিউম্যান রিসোর্স কিভাবে মেনটেন করবেন, কমিউনিকেশন কিভাবে মেনটেন করবেন, রিস্ক, প্রজেক্টের রিস্ক আইডেন্টিফাই করতে হবে, ওই রিস্কগুলোকে আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে, কন্টিনজেন্সি বের করতে হবে, এরপরে প্ল্যান রিস্ক রেসপন্স করতে হবে। আপনি কিভাবে ওই রিস্কের জন্য আপনি কি ধরনের অ্যাকশন নিচ্ছেন, আপনি কি অ্যাভয়েড করবেন নাকি অ্যাকসেপ্ট করবেন নাকি ট্রান্সফার করে দেবেন, এই জিনিসগুলো। আপনি প্রজেক্টের জন্য কিভাবে জিনিসপত্র কিনবেন, প্রক্রিয়া কিভাবে করবেন, এটা প্ল্যানিং কাজটা প্ল্যানিং প্রসেস গ্রুপের আন্ডারে। প্ল্যান প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়ামেন্টের জন্য স্টেক হোল্ডারকে কিভাবে ম্যানেজ করবেন সেটা প্ল্যানিং। এরপরে এক্সিকিউশন 8টি আছে এখানে কাজ করা। এর মধ্যে 4.3 যেটা ডিরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক, এটাই সবচেয়ে কমপ্লিকেটেড, সবচেয়ে বেশি সময় এখানেই লাগে, কারণ এখানে ডেলিভারেবল তৈরি হয়, প্ল্যানের উপর বেস করে আপনি ডেলিভারেবল তৈরি করছেন। এইচআর ম্যানেজমেন্ট আমরা পরবর্তীতে দেখবো। এইচআর ম্যানেজমেন্ট যখন আমরা পড়বো পিএমবক বলছে যে ইউ কান্ট কন্ট্রোল এ রিসোর্স, হিউম্যান রিসোর্সকে আপনি কখনো কন্ট্রোল করতে পারবেন না, ইউ হ্যাভ টু ম্যানেজ হিম। এক্সিকিউশন স্টেজে রাখা আছে এই জন্য হিউম্যান রিসোর্সকে কখনো মনিটর কন্ট্রোল করা যায় না, রাদার তাদেরকে ম্যানেজ করতে হয়, কারণ বসিং অ্যাটিটিউড না, সে আসলে লিডারশিপ অ্যাটিটিউডে বিশ্বাস করে। টিম লিডার সবার সঙ্গে মিলে কাজ করবে, এমন নয় যে টিম লিডার সবাইকে দিয়ে পিছন থেকে ধাক্কা দিয়ে কাজ করাবে। কমিউনিকেশন যেটা প্ল্যান করলাম আমি, কিভাবে আমি সবাইকে ইনফরমেশন জেনারেট করব, কিভাবে কথা বলবো, ম্যানেজ কমিউনিকেশন, এটা আসছে, আমরা ডিটেল আলাপ করব স্পেসিফিক নলেজ এরিয়াতে। কন্ট্রাক্ট প্রক্রিউরমেন্টে আমি অ্যাকচুয়ালি সেলার সিলেক্ট করব। আমি যদি বিটিএস এর জন্য 200 রেডিও কিনতে চাই, তো রেডিওগুলো আমি কিভাবে কিনবো, কার কাছ থেকে কিনবো, এটা প্ল্যানিং আসছে। কেনাটা সিলেক্ট করা, হুয়াই থেকে কিনবো নাকি এইচপি থেকে কিনবো নাকি অন্য কোনো সাপোর্টিং অর্গানাইজেশন থেকে কিনবো, কম্পারেটিভ স্টেটমেন্ট, তাদের ডকুমেন্টস দেখা, প্রজেক্টের জন্য কোনটা ভালো হয় সেগুলো আসছে এখানে। সেলার সিলেক্ট করা, আমি কার কাছ থেকে প্রোডাক্টটা নিব, সার্ভিসটা নিব সেটি।
এরপরে ম্যানেজ স্টেক হোল্ডার এনগেজমেন্ট। আমি যেটা প্ল্যান করেছি সে প্ল্যান অনুযায়ী স্টেক হোল্ডার ম্যানেজ করা আর কি। মনে করুন আমি আপনার কাছ থেকে প্রজেক্টের সাপোর্টিং জিনিস পাবো, আপনি হচ্ছেন গ্রামের মাতব্বর সাহেব। আমি ঠিক করেছি যে আমি আপনাকে দিয়ে দুটো সেশন করাবো, গ্রামে দুটো মিটিং করাবো, আপনাকে দুটো মিটিং করাবো, যে মিটিংয়ে আপনি ব্রিজ হওয়ার কারণে, যেটা প্রথম সেশনে আলাপ করেছিলাম, ব্রিজ হওয়ার কারণে গ্রামের লোকদের কি সুবিধা সেটা আপনি বুঝাবেন। তো তাকে দিয়ে এই দুটো সেশন করানো ম্যানেজ স্টেক হোল্ডার এনগেজমেন্টে চলে আসবে। তখন কন্ট্রোল স্টেক হোল্ডার এনগেজমেন্ট, সেটা হচ্ছে যে হয়তো দেখা গেল যে না, উনি হয়তো তখন করতে চাচ্ছেন না, কোনো কারণে ভিলেজ পলিটিক্স এর কারণে উনি সরে গেছেন, করতে চাচ্ছেন না। তো তখন নিশ্চয়ই আপনি শুধু ম্যানেজ করলেই হবে না, তাকে আবার কনভিন্স করতে হবে। তখন এটা কন্ট্রোল স্টেক হোল্ডার এনগেজমেন্টের কাজ চলে আসবে, যে আপনার একজন সাপোর্টিভ স্টেক হোল্ডার নেগেটিভ হয়ে যাচ্ছেন, তো উনি যাতে সাপোর্টিভেই থাকেন সেটার জন্য আপনাকে নিশ্চয়ই চাচা মিটিং অ্যারেঞ্জ করেছি চলেন এটা বললে হবে না, তাকে হয়তো অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে তাকে আনতে হবে, হয়তো আপনার প্ল্যানটা রিভাইজ করতে হবে। সে ধরনের কাজগুলো কন্ট্রোল স্টেক হোল্ডার এনগেজমেন্টে আসবে। যাই হোক, সেই প্রসেস গ্রুপে যাই, মনিটর কন্ট্রোলে আমি এখনো যাইনি। কাজ ঠিক মতো হচ্ছে কিনা মনিটর কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক, একটা হচ্ছে কাজ করা এক্সিকিউশনে, ডিরেক্টর ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক। মনিটর কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক হচ্ছে কাজ প্ল্যান হচ্ছে কিনা সেটা দেখা। পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল, যদি প্ল্যানের উপরে কোনো কিছু চেঞ্জ করতে হয়, ইম্প্যাক্ট অ্যানালিসিস করতে হবে। এখানে 5 তলার জন্য বিল্ডিং পাস করেছেন, হঠাৎ করে 6 তলা চেয়ে বসলো, তো এই 6 তলা করতে গেলে আপনার প্রজেক্টের ট্রিপল কনস্ট্রেইন্ট নিশ্চয়ই মনে আছে, স্কোপ, টাইম এবং কস্ট, এটার উপরে কি ধরনের ইম্প্যাক্ট পড়বে এটা বের করা, যে আমার 2 মাস সময় বেশি লাগবে, 10 লাখ টাকা বেশি লাগবে আমি যদি 6 তলা করতে চাই, ইম্প্যাক্ট অ্যানালিসিস বলে এটাকে। এরপরে এটা একটা এক্সপোজার বডি থাকবে, তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। আপনার হয়তো প্রজেক্ট বাজেট ছিল 20 লাখ টাকা, একতলা বেশি করার জন্য আপনাকে আরো 5 লাখ টাকা বেশি খরচ করতে হচ্ছে, তো এটা এখন স্পন্সর বডিকে অ্যাপ্রুভ করতে হবে, না হলে আপনি কাজটা করতে পারবেন না। তো এটা পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল, এই প্রসেসের কাজ। ভ্যালিডেটেড স্কোপ কন্ট্রোল, স্কোপ রিলেটেড। ভ্যালিডেটেড স্কোপে অ্যাকচুয়ালি স্টেক হোল্ডার যে রিকোয়ারমেন্ট প্লেস করেছেন, তিনি প্রজেক্টের কাছ থেকে অ্যাকসেপ্টেন্সের জন্য যে কথাটি বলেছেন যে আমার এটা করলে আমি কাজটাকে অ্যাকসেপ্ট করব, স্টেক হোল্ডার দিচ্ছেন এটা। তো উনি ভেরিফাই করে দেখছেন যে কাজটা ওনার পছন্দ মতো হয়েছে কিনা। আমি হয়তো একজনকে একটা অর্ডার দিলাম, তুমি আমাকে একটা জেনারেটর দিবা, 15 kVA জেনারেটর, যেটাতে ক্যানোপি বসানো থাকবে, নয়েজ হবে না এবং অটো স্টার্ট হবে। এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেন্স, আমি এটা এইভাবে চাই। তো সেলার আমাকে সেভাবে ডেলিভারি দিল। সেলার এখন তার নিজস্ব প্রজেক্ট কিভাবে করলো না করলো তার ব্যাপার, তৈরি করে সে এখন আমার কাছে এসেছে, দেখেন হয়েছে কিনা। এখন আমার ভ্যালিডেটেড স্কোপ আমি এখন দেখছি, ইন্সপেক্ট করে দেখছি যে আমার রিকোয়ারমেন্ট সে মিট করেছে কিনা।